কনকপুর গ্রামের কোণে দুই ভাই থাকত, গোপাল আর চন্দন। বাপদাদাদের কাছ থেকে পাওয়ার ছোট্ট একটা ক্ষেত আর একটা করে বলবি তাদের সম্পদ ছিল, কিন্তু স্বভাব এমন যে দুজন একে অপরের থেকে একদম উল্টো। গোপাল ভোরবেলায় উঠত, বলদকে আদর করত, ক্ষেতে ঘাম ঝরাত। অন্যদিকে চন্দন সারা দিন খাটিয়ায় শুয়ে থাকত, আর উঠলেও শুধু খোঁচা দিত বা গল্প করত। ও মতি, আরে মতি মতি, ও মতি, উঠ ভাইয়া, দেখ তো পূর্ব দিয়ে সূর্য উঠে পড়েছে। খেতে কাজ করতে হবে। আগে তোকে ঘাস দেব, পানি খাওয়াবো, তারপর আরাম করে খেতে চলব। আরে ভাই, তুইও তো আমার মতো পরিশ্রম করিস, তাহলে খাবারও তেমনি খাবি না? ও মতি। ওদিকে ঘরের ভিতর থেকে ঘর ঘর শব্দ আসছিল। সেটা চন্দন। কম্বল খুলে চোখ মুলে বাইরে উঁকি দিল। দেখল গোপাল বলদকে আদর করছে আর পানি খাওয়াচ্ছে। হায় রে ভাগ্য, এ গোপাল পাগল হয়ে গেছে নাকি? সকালের চেন ছেড়ে বলদের পেছনে ঘুরছে। মনে হচ্ছে বলদকে নিজের বউ ভেবেছে। আমি কি করব? সে ঘাট থেকে টেনে বাইরে এলো আর মুখে হাসি উড়িয়ে বলল, আরে ও গোপাল, এ গোপাল, এত ভালোবাসা কেন খরচ করছিস জানোয়ারে? হ্যাঁ, দেখ, এ তোর জন্য প্রাসাদ বানাবে না। শেষমেশ বলদই তো বলদ, কখনো গরুর মতো দুধ দেবে না। তোর দিন রাতের পরিশ্রম থেকেও শুধু রুটি আসবে, কোনো রাজা রাজরা হবে না বলদ টেনে টেনে তুই। গোপাল শান্ত মুখে তার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, আরে ভাই, আমার হাসি আসে, কিন্তু আমি সত্যি বলছি, বলদও তো আমাদের পরিবারের অংশ না? ক্ষেত ওই চষে দেবে, শস্য ওই গজাবে, দুবেলা পেট ভরা এদেরই ভরসায়। এখন এদের ভালোবাসা না দেব কাদের দেব? ভালোবাসা দেব বলে ভগবানও আমার উপর কৃপা করবেন। চন্দন তাচ্ছিল্য করে হাসল। আরে আমি তো এমন পাগলামি কখনো করব না। বলদকে ভালোবাসা কোনো মেয়ে নাকি যে তাকে ভালোবাসবো? বলদের সেবা করে কেউ রাজা হয় না। আমার তো থাকলে এটাকে বেচে দিয়ে টাকায় সপ্তাহখানেক চৌপাউটিতে বসে জিলিপি সিঙাড়া গিলব। আর তুই পাগলের মতোই বলদের পিছনে পড়ে আছিস যেন তোর বলদের প্রেম হয়েছে। বলদের দাস, হ্যাঁ না তো? দুই ভাইয়ের মধ্যে এটাই তফাৎ ছিল, একজন পরিশ্রমী, অন্যজন অলস আর লোভী। দুপুর বাড়তে লাগল। গোপাল বলদকে জমির দিকে নিয়ে গেল। রোদে পুড়ে যাচ্ছিল। চন্দন গাছের ছায়ায় বসে আরাম করে তামাক টানতে লাগল। অন্যদিকে গোপাল মাটিতে ঘাম ঝরাচ্ছিল। চন্দন দূর থেকে চেঁচিয়ে বলল, এ গোপাল, আরে গোপাল, এত গরমে তুই মাটিতে কেন পাগল হচ্ছিস? আয় এদিকে, গাছের ছায়ায় বসে মজা করে গল্প করি। ক্ষেত খামার ভগবানের ভরসায় চলে। আরে গোপাল, তুই যত খুনপসি ঝরাস ততটাই পাবি যা ভাগ্যে লেখা। গোপাল মাথা তুলে মৃদু হেসে বলল, ভাই, ভাগ্য তাদেরই উজ্জ্বল হয় যারা পরিশ্রম করে। ভগবানও তার হাত ধরে যে মাটিকে ঘামে ভিজিয়ে। ভাই, তুই যত আরাম কর, কিন্তু শস্য তো হাল চালিয়েই খেতে পাবি। ভাগ্যের দোষ দিয়ে ক্ষেত সবুজ হয় না। পরিশ্রম কর, পরিশ্রম। আয়মতি। চন্দন মুখ বিকৃত করে মনে মনে বিরক্ত হল। দেখছি তোকে, যখন আমার ক্ষেতে ফসল উঠবে তখন তোর ওপর হাসব। আজ তুই আমার ওপর হাসছিস না, কাল তোকে গ্রামের সামনে নাচাবো, দেখিস বেটা। গোপাল বলদের সাথে কথা বলতে বলতে ক্ষেত চষছিল। আস্তে আস্তে, মতি আয় মতি, এখন দেখ তুইও তো আমার সাথে পরিশ্রম করছিস, তোকে ছাড়া আমি অসম্পূর্ণ। চল 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 চল, এই হট হট হট, একটু একটু আয় মতি, আর একটু কাজ, তারপর বসে আরাম করব, আরাম করে, ঠিক আছে না? বলদ যেন তার কথা বুঝল। চোখ পিটপিট করে গলা ঝাঁকাল। গোপাল থমকে চেয়ে রইল। হে ভগবান, এই তো একদম আমার কথার জবাব দিচ্ছে গলা ঝাঁকিয়ে, যেন সব বুঝেছে। ও, কোথাও আমার মতিতে কোনো রহস্য আছে নাকি? সন্ধ্যা নামল। ক্ষেত সমতল আর মসৃণ হয়ে গেছে। গোপাল বলদকে আদর করে বলল, ধন্যবাদ মতি, আজ তো তুই অসাধারণ করেছিস। আমরা মজা এলো, তোকে ছাড়া এই ক্ষেত কখনো এত ভালো হতো না। এখন শুধু কাল সকালে আবার তাড়াতাড়ি চলবো আর নতুন ক্যারি বানাবো। তোর পরিশ্রম ছাড়া পুরো ক্ষেতই অসম্পূর্ণ। বলদ জোরে হুঁ করে শব্দ করল। গোপালের মুখে বিস্ময় আর আনন্দ ভাসল। ওদিকে গাছের ছায়া থেকে চন্দন আবার খোঁচা দিতে লাগল। বাহ রে বাহ,
কি বলবো ভাই, তোর লীলা অদ্ভুত। এক তো দিনভর মাটিতে লুটে আসিস, এখন বলদের সাথেও কথা বলছিস। মনে হচ্ছে তোর মাথার মটকায় ঘাস ভরেছে। আরে ভাই, বলদের সাথে কথা বলে কেউ ধনী হয় না, বড় এসেছে বুদ্ধির শত্রু। গোপাল শান্ত মনে বলল, চন্দন, তোর হাসি আসে না? কিন্তু সত্যি এটাই যে পরিশ্রমী কখনো খালি হাত ফেরে না, মজা উড়িয়ে পেট ভরে না। আর মনে রাখ, এই বলদও ভগবানের দেওয়া সাহায্য। এমন হয় না যে এ আমার কথা না বুঝবে। চন্দন রেগে চেঁচিয়ে বলল, আরে যা, হ্যাঁ হ্যাঁ, বড় জ্ঞান বিতরণকারী। তুই যত জ্ঞান দিস, আমার তো শুধু আরাম চাই। পরিশ্রম আমার সহ্য হয় না। পরিশ্রম পরিশ্রম, দেখিস এগিয়ে আমি তোর থেকে বেশি সুখী থাকব। আমার মাথা চলে, ফালতু হাত পা নয়। পরিশ্রম পরিশ্রম, হ্যাঁ না তো? গোপাল মাথা নিচু করে কিছু বলল না, শুধু বলদকে ধীরে ধীরে বাড়ির দিকে নিয়ে গেল। রাতে পুরো গ্রাম ঘুমিয়ে পড়ল। আকাশে চাঁদ জ্বলছিল। গোপাল জানালা দিয়ে বাইরে উঁকি দিচ্ছিল। হঠাৎ দেখল বলদের চোখ থেকে নীল নীল আলো বেরোচ্ছে। তার পায়ের নিচের মাটি সোনালি হয়ে উঠেছে। গোপালের হৃদয় জোরে ধকধক করতে লাগল। এ ভগবান, এ এমন কি চমৎকার! আমার মতিতে সত্যি কোনো রহস্য আছে নাকি? এ তো সাধারণ বলদ মনে হচ্ছে না। মানে কি, এটা কি আমার পরিশ্রমের পুরস্কার, নাকি কোনো দৈব সংকেত? গোপাল রাতভর এই ভেবে করবট বদলাতে লাগল। পরের দিন সকালে গোপাল খেতে পৌঁছল আর বলদের দড়ি খুলে হলে জোড়াল। হে ভগবান, কাল রাতে যা দেখেছি সেটা স্বপ্ন ছিল নাকি সত্যি? মানে মতির চোখ থেকে নীল আলো আর মাটির সোনালি হাওয়া। হে ভগবান, কোথাও আমার মাথা খারাপ তো হয়নি? কিন্তু যদি সত্যি হয় তাহলে এতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। গোপাল বলদের গলা চাপড়াল। এ মতি, ও হ্যাঁ, আমার মতি। আরে আরে আরে, বস বস। জানি মতি, তুই আমার জন্য ভগবানের উপহার। আজ দেখব আমি তোর সাথে কথা বলবো, আর তুই হয়তো আমার কথার জবাব দিবি না। গোপাল হাল ধরে টানতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ বলদ থেমে গোপালের দিকে তাকাল। তার চোখে আবার নীল চমক উঠল। এটা দেখে গোপাল হতবাক হয়ে গেল। গোপাল, ভয় পাস না, আমি সাধারণ কোনো বলদ নই। তোর ভালোবাসা, তোর পরিশ্রম, তোর সততা আমাকে মানুষের মতো কথা বলার শক্তি দিয়েছে। এখন আমি তোর সঙ্গী হয়ে ক্ষেত চষবো। তোর পরিশ্রমের দ্বিগুণ ফল পাবি তুই। গোপালের পায়ের তলায় মাটি সরে গেল। তার মুখ খোলা থেকে গেল। শব্দগুলো গলায় আটকে গেল। আরে, এটা কি হচ্ছে? বলদ কথা বলছে? হে ভগবান, কোথাও কি আমি স্বপ্ন দেখছি? হে ভগবান! সে চোখ মলে আবার দেখল বলদ এখনো দাঁড়িয়ে, আর তার চোখ থেকে সেই নীল আলো বেরোচ্ছে। এ মতি তাহলে তুই সত্যি কথা বলতে পারিস? হে ভগবান, এ তো চমৎকার। আমি তো শুধু তোকে সঙ্গী ভেবে ভালোবেসেছিলাম, আর তুই আমাকে এমন বড় বর দিয়েছিস। এখন বলদ হালকা হাসির মতো শব্দ করল। গোপাল, পরিশ্রম আর দয়া কখনো ফাঁকা যায় না। তুই আমাকে পরিবার ভেবেছিস, ক্ষুধার্ত তৃষ্ণার্ত কখনো রাখিসনি। তাই তোর হৃদয়ের সততা আমাকে এই শক্তি দিয়েছে। এখন দেখ, আমি তোর ক্ষেত এমন চষে দেব যে শত মানুষ মিলেও না পারে। ধন্য, ধন্য হে প্রভু। সত্যি পরিশ্রমীকে ভগবানের সাথ পাওয়া যায়। প্রভু, ধন্যবাদ। তখন বলদ নিজে থেকে হাল টেনে নিল। গোপাল অবাক হয়ে দেখতে লাগল। বলদ এত গতিতে আর শক্তিতে হল চালাচ্ছিল যে কয়েক ঘণ্টায় পুরো ক্ষেত সমতল হয়ে গেল। মাটির গন্ধ দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। এদিকে চন্দন গাছের ছায়ায় বসে এই দৃশ্য দেখছিল। তার মুখে প্রথমে বিস্ময়, তারপর ঈর্ষা আর রাগ ফুটে উঠল। আরে এ কি দেখছি! বাপরে বাপ, এ শালা বলদ নিজে থেকে ক্ষেত চষছে, আর আমার ভাই শুধু দাঁড়িয়ে তামাশা দেখছে। হে ভগবান, কোথাও এটা জাদুটোনা তো নয়? আর যদি সত্যি হয় তাহলে গোপালের ক্ষেত সোনা উগলবে, আর আমি খালি পেটে থাকব। ওদিকে গোপাল খেতে দাঁড়িয়ে আনন্দে চেঁচাচ্ছিল। আরে আমার মতি, তুই তো অসাধারণ করেছিস। তুই তো আমার ভগবান। দেখ, মাটি কত মসৃণ হয়েছে। এখন এতে গম বপন করলে ফসল দ্বিগুণ হবে। মতি, তোর উপকার আমি জীবন ভর ভুলব না। বলদ আবার গম্ভীর স্বরে বলেও, কিন্তু গোপাল, মনে রাখিস, পরিশ্রম আর সততা থেকে যা পাবি তাতেই সন্তুষ্ট থাকিস।
লোভ করিস না, কারণ লোভ মানুষকে অন্ধ করে দেয়। গোপাল মাথা নিচু করে বলল, হ্যাঁ মতি, তোর প্রত্যেক শব্দ আমার জন্য ঈশ্বরের আদেশ। আমি প্রতিজ্ঞা করছি কখনো লোভ করব না। ক্ষেতের কাজ শেষ। গোপাল বলদকে আদর করে বাড়ির দিকে নিয়ে গেল। তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, যেন জীবনের সবচেয়ে বড় ধন পেয়েছে। কিন্তু চন্দনের মন ঈর্ষায় জ্বলছিল। রাতে চৌপটিতে গ্রামবাসী গল্প করছিল। আরে ভাই, এ তো অবিশ্বাস্য। আমি নিজের চোখে দেখেছি গোপালের ক্ষেত এমন চোষা যেন শত মানুষ মিলেও পারে না। আর মাটির গন্ধ পুরো গ্রামে ছড়িয়েছে। মনে হচ্ছে গোপালের উপর ভগবানের কৃপা হয়েছে। চন্দনও সেখানে বসেছিল। তার মুখে ভুয়া হাসি, কিন্তু ভিতরে আগুন জ্বলছিল। আরে ভাই, গোপাল গোপাল করে তোমরা যথেষ্ট করেছ। তাকে মাথায় চাপিয়ে দিও না, দেখা যাবে এগিয়ে। পরিশ্রম থেকে ক্ষেত জাদু করে না। গ্রামবাসী হেসে তার কথা এড়াল। রাতে বাড়ি ফিরে চন্দন গোপালের উপর ঝাঁঝালল। হে গোপাল, সত্যি সত্যি বল, তোর রহস্য কি? তোর ক্ষেতের মাটি হঠাৎ সোনা উগলতে শুরু করলো কি করে? আমি নিজের চোখে দেখেছি তোর বলদ নিজে ক্ষেত চষছিল, আর তুই শুধু দাঁড়িয়ে দেখছিলি। বল, কি জাদু করেছিস? আমাকেও বল, না হলে। গোপাল শান্ত স্বরে বলল, শান্ত হ ভাই, এতে কোনো জাদু নেই। এটা সব পরিশ্রম আর ভালোবাসার ফল। আমি মতিকে কখনো জানোয়ার ভাবিনি, পরিবার ভেবেছি। হয়তো তাই ও আমার সাথে এমন নিচ্ছে। বড় এসেছে ভালোবাসা, ফালতু কথা বলিস না। বলদ কি করে তোর পরিবার হলো? আমি বলছি, সোজা বল। তুই নিশ্চয়ই কোনো টোটকা করিস, না হলে বলদ কথা বলে, নিজে হল টানে। বড় বোকা বানাস না, সোজা রহস্য বল, কি করেছিস? এবার বল ভাই, তোর ওপর ভরসা আছে তাই সত্যি বলছি। মতি সত্যি কথা বলতে পারে, কিন্তু ও আমাকে স্পষ্ট বলেছে পরিশ্রম আর সততার ফল পাবি, লোভ করিস না। তাই তোকে বলছি, সন্তুষ্ট থাক আর পরিশ্রম কর। চন্দনের চোখ লাল হয়ে গেল। তাহলে তুই আমার কাছ থেকে রহস্য লুকোচ্ছিস। আমি তোর এই বলদের ভেদ খুলব। দেখিস গোপাল, একদিন মতি আমার হবে, আর তখন দেখব তোর এই ভুয়া চমক কোথায় যায়। গোপালের হৃদয়ে ভয় জেগে উঠল, কিন্তু সে ভগবানের ওপর ভরসা করল। ইদানিং চন্দনের ঈর্ষা আর লোভ বাড়ছিল। কয়েকদিন পর চৌপটিতে গ্রামবাসী বলছিল, দেখেছিস, গোপালের ক্ষেত সোনার মতো চকচক করছে। এমন সবুজ ফসল জীবনে দেখিনি। হ্যাঁ, একদম সোনার মতো। আর 2 মাসও তো হয়নি, বীজ ছড়িয়েই আর দেখ ক্ষেত সবুজ। মনে হচ্ছে ভগবান নিজে গোপালের ক্ষেতে পানি দেন। না ভাই, এতে নিশ্চয়ই রহস্য আছে। আমি দেখেছি গোপালের বলদ নিজে হাল টেনে চষছিল, গোপাল শুধু হেসে দাঁড়িয়েছিল। গ্রামবাসী বিস্মিত। কেউ ভগবানের কৃপা বলে, কেউ চমৎকার। চন্দন চৌপটিতে এসে বলল, চুপ কর ভাই, এত গোপাল গোপাল কেন? তাকে মাথায় চাপিয়েছ। খেতে ফসল এলে কি হলো? গোপাল রাজা হবে নাকি? না, এটা পরিশ্রমের ফল। ফালতু কথা বলো না। চন্দন, তোর ভাই পরিশ্রম করে, বলদকে আদর করে, তাই ভগবান তার উপর মেহেরবান। তুইও পরিশ্রম করলে তোর ক্ষেতও সবুজ হবে। সিঙ্গারা জিলিপি খেয়ে ক্ষেত সবুজ হবে না। আরে তোমরা সবাই শুধু গোপাল দেখো, আমিও তার ভাই। আমাকে কেন কেউ জিজ্ঞেস করে না? আমি বলছি সে টোটকা করেছে, না হলে বলদ কি করে কথা বলে, হল চালায়? বলদ কৃষক হয়েছে নাকি? সবাই হেসে উঠল। এই চন্দন, টোটকা নয়, এটা পরিশ্রমের ফল। তুই তো বলদকে ঘাসও ঠিকমতো দিসনি, আর তোর ভাই সকাল রাত খেতে ঘাম ঝরায়। ভগবান পরিশ্রমীর স্বাদ দেয়, অলসের না। চন্দন লজ্জায় না রাগে মাথা নিচু করল। তার মন আরও জ্বলে উঠল। সন্ধ্যায় মাড়িতে গোপাল ফিরল, তার মুখ আনন্দে উজ্জ্বল। বলদ মতিও ক্লান্ত হলেও সন্তুষ্ট। চন্দন রাগে উঠোনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ব্যাস যথেষ্ট গোপাল, এখন সত্যি বল, তোর জাদু কি? পুরো গ্রাম তোর জয়ধ্বনি করছে, বলছে তোর বলদ নিজে হাল টানে। আমিও দেখেছি। আমাকে সব বলো, না হলে আমার শান্তি হবে না। আরে ভাই, এতে জাদু নেই, এটা পরিশ্রম আর ভালোবাসার ফল। আমি মতিকে পরিবার ভেবে আদর করেছি, ক্ষুধা তৃষ্ণায় রাখিনি। ভগবানের ফল দিয়েছে। তুইও পরিশ্রম করলে সুখ পাবি। চন্দন খোঁচা দিয়ে বলল,
আরে পরিশ্রম পরিশ্রম, বড় বড় কথা বলিস না। যদি পরিশ্রম থেকে সব হতো তাহলে আমার ক্ষেত সবুজ হতো। সত্যি তোর বলদে জাদু আছে। আর শোন, একদিন ও বলদ আমার হবে, তখন দেখব তুই কিভাবে পরিশ্রমের জ্ঞান দিবি। চন্দন আমার ভাই, মতি নিজে বলেছে পরিশ্রমের ফল পাবি, কিন্তু লোভ করিস না। লোভ করলে খারাপ পরিণতি হবে। আমি তোকে বোঝাচ্ছি, আর কিছু করতে পারবো না, শুধু ভুল করিস না। চন্দন তার কথা কেটে বলল, হ্যাঁ হ্যাঁ, চুপ কর, ফালতু উপদেশ দিয়ে থাকিস। তোর বলদই তোকে বড় করছে, দেখিস একদিন তোর সব রহস্য খুলব। গোপাল ভাইয়ের কথা শুনে দুঃখিত হল, কিন্তু ভগবানের উপর ভরসা করল। সে জানত ইমানদারির পথ কঠিন, কিন্তু শেষে জয় তার। পরের দিন সকালে গ্রামে হইচই, সবাই গোপালের ক্ষেত দেখতে আসছে। সবুজ ফসল দেখে সবার চোখ চকচক করে। দেখ, গোপালের ক্ষেত সোনার মতো সাজছে। ভগবান সত্যি তার ওপর কৃপা করেছেন। আমাদেরও গোপালের মতো পরিশ্রমী হতে হবে। কি করব, আর সহ্য হচ্ছে না। পুরো গ্রাম গোপাল গোপাল করে, আমাকে কেউ দেখে না। যদি এই বলদ আমার হয় তাহলে আমার ক্ষেত সোনাও গুলবে, গ্রামবাসী আমার জয়গান করবে। একটা কাজ করি, আজ রাতেই কাজ শেষ করব। আমি মতিকে কবজায় নেব। তার চোখে লোভের চমক। মধ্যরাতে চন্দন চুপি চুপি উঠোনে বেরোল। বলদ মতি গাছে বাঁধা, চারপাশ নিস্তব্ধ। চন্দন ধীরে দড়ি খুলতে এগোল, কিন্তু তখন বলদ তার লাল চকচকে চক খুলল। চন্দনের হৃদয় ধকধক করল। আরে, এ কি দেখছি? আমাকে কেন এমন তাকিয়ে আছিস? শিং দিয়ে তুলে ফেলবি নাকি? ভগবান, আমি শুধু দড়ি খুলতে এসেছি, এতে এত রাগ কেন ভাই? আমি তোকে মারব না। বলদ জোরে হুমু করে শব্দ করল। চন্দন কেঁপে উঠল, তার হাত থেকে দড়ি ছিটকে পড়ল। চন্দন আবার সাহস করে দড়ি ধরতে গেল। আরে মতি, আমিই তোর মালিক, চল আমার সাথে আমার মতি। আমি তোকে গোপালের থেকে বেশি খাওয়াবো, রোজ জিলিপি সিঙ্গারা দেব, মাখন খাওয়াবো। তুই আমার বন্ধু না? কিন্তু বলদ জোরে পিছনের পা মারল। মাটি ধাম করে গর্জন করল, আর চন্দন ভয়ে পিছিয়ে গেল। এই হট্টগোল শুনে গ্রামের ২-৪ জন চৌটটি থেকে দৌড়ে এলো। এ কি হচ্ছে? হে চন্দন, আধ রাতে বলদের কাছে কি করছিস? না না, আমি শুধু দেখছিলাম রাতে বলদকে কিছু লাগছে কিনা, সেবা করতে এসেছি। আমিও এখন বলদের সেবা শুরু করেছি। গ্রামবাসী একে অপরের দিকে তাকিয়ে হাসল। ভালো, সেবা করতে এসেছিস নাকি চুরি? চন্দন, তোর চোখের লোভ সব বলছে বেটা। গোপালও শব্দ শুনে বেরিয়ে এলো। চন্দন, সত্যি বল, আধা রাতে বলদের কাছে কি করছিলি? আমি তোকে সাবধান করেছি, লোভ করিস না। মতি ভগবানের দেওয়া, চুরি করে পাওয়া যায় না। চন্দন রাগে ফুঁসতে উঠল। হ্যাঁ, আমি চুরি করতেই এসেছি, কারণ পুরো গ্রাম তোর পূজা করে। গোপাল গোপাল, আমাকে কেউ দেখে না? কেন পিছিয়ে থাকব? এখন থেকে এই বলদ আমার। অন্তত ভাই, তুই এত নিচে পড়লি, নিজের ভাইয়ের সুখ ছিনিয়ে নিতে এলি। পরিশ্রম ছাড়া সুখ মেলে না ভাই। তুই যত চেষ্টা করিস মতি তোর কখনো হবে না। তখন বলদ জোরে ঝাঁকি দিল। দড়ি ছিঁড়ে গেল, আর বলদ চন্দনের দিকে এগোল। তার চোখ থেকে নীল লাল চমক। চন্দন পিছিয়ে পিছিয়ে পড়ে গেল। বলদ জোরে হুঙ্কার তুলল। আরে মতি, আমাকে মাফ কর, আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আর চুরি করব না, ছেড়ে দে মতি। গ্রামবাসী এই দৃশ্য দেখছিল। চন্দন লজ্জায় নিজের ভাইয়ের অধিকার ছিনিয়ে নিতে চাইল, ভগবানের দেওয়া ছিনিয়ে নিতে চাইলি। দেখ, লোভের পরিণতি এমনই, অপমান আর ভয়। আমি মানছি আমার ভুল। আমি ভাইয়ের পরিশ্রমের মজা উড়িয়েছি আর নিজে আরাম খুঁজেছি। এখন বুঝেছি পরিশ্রম ছাড়া সুখ মেলে না। বস ভাই, এখনো সময় আছে, পরিশ্রম কর, বলদকে ভালোবাস, তাহলে সুখ পাবি। ভগবান পরিশ্রমের সাথ দেয়, লোভীর না। পরের দিন চৌপটিতে পঞ্চায়েত বসল। সবাই জড়ো হল। মাঝে গোপাল চন্দন, কাছে মতি বলদ দাঁড়িয়ে তার চোখের চমক সবাইকে বিস্মিত করছে। চন্দন, কাল রাতে যা করলি তা বড় পাপ। নিজের ভাইয়ের পরিশ্রম ছিনিয়ে নিতে চাইলি, গ্রামের ইজ্জত মাটিতে মিশিয়ে দিলি।
চন্দন মাথা নিচু করল, ঘাম তার কপাল থেকে ঝরছিল। হ্যাঁ প্রধানজি, আমারই ভুল। লোভে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম মতি আমার হলে জীবন বদলে যাবে, কিন্তু এখন বুঝেছি পরিশ্রম ছাড়া সুখ মেলে না। এত লোভ ভালো নয়। তোর ভাই তোকে মাফ না করলে তোর বদনাম হতো। তুই গ্রামের মেয়েদের থেকেও অলস। আমরা তো রোজ পরিশ্রম করি, তুই তো হুক্কা গড়গড় করতি। বস ভাইগণ, এখন রাগ করবেন না, ভুল মানুষেরই হয়। চন্দন আমার ছোট ভাই, লোভ করেছে কিন্তু এখন অনুতাপ করছে। আমরা সুযোগ দিলে হয়তো পরিশ্রম শিখবে। গ্রামবাসী ফিস ফিস করতে লাগল। তখন মতি জোরে হুঁ করল। সবাই চমকে তাকালো। তার চোখে হালকা নীল চমক, যেন ও কিছু বলতে চায়। গ্রামের বুড়ো হেসে বলল, দেখ, জানোয়ারও জানে কে সত্যি কে মিথ্যে। চন্দন, ভগবান তোকে সাবধান করেছে। এখনো না শিখলে ধ্বংস নিশ্চিত। মাফ কর কাকা, মাফ কর ভাই। আমি লোভে পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝেছি পরিশ্রম ছাড়া সুখ নেই। এখন থেকে আমিও খেতে ঘাম ঝরাবো আর আমার বলদকে মতির মতো আদর করব। হ্যাঁ ভাই, এখন আমারও শান্তি। আমিও তো এটাই চাইতাম, তুই পরিশ্রম করে ইমানদারি করে জীবনযাপন করিস। মতিও এটাই বলেছে, পরিশ্রমের ফল সব সময় পাওয়া যায়, কিন্তু লোভ ধ্বংস করে। দেখো, দুই ভাই এক হয়েছে, এটাই সত্যিকারের সুখ। ধীরে ধীরে গ্রাম সমৃদ্ধ হল। সবাই পরিশ্রম করতে লাগল, বলদকে সম্মান দিতে লাগল। গোপাল ও চন্দন উদাহরণ হয়ে গেল, একজন পরিশ্রমী ভাই, একজন সংশোধিত ভাই, আর মতি বলদ।